নমস্কার। এবং আজকে অদ্ভুতভাবে আজই হলো 14ই বৈশাখ, মানে 14ই এপ্রিল ছিল পয়লা বৈশাখ, আর 14ই বৈশাখ। তো ঠিক আছে, যেহেতু 1431-এর প্রথম মাস বৈশাখ মাস চলছে, কাজেই বর্ষবরণ আমরা করতেই পারি। সময় সুযোগ সুবিধে অনুযায়ী আমরা আমাদের ক্যালেন্ডারটাকে তৈরি করে নিই। তো আমাদের বর্ষবরণ শুরু করি বরং একটা কবিতা দিয়ে। এবং কবিতাতে যাওয়ার আগে একটা কথা বলি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে নির্জন কবিত্ব বলে কিছু হয় না, মানে কবির কিছু পাঠক চাই, নয়তো সেই কবিতার। কিন্তু কবিরা নির্জনতা পছন্দ করেন, এ কথা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। তেমনি সুদীপা দেব আমাদের সঙ্গে রয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি, একবার এই বনাঙ্গিনার প্রাঙ্গণে বসে সুদীপার কবিতা শুনে আমি একদম অবাক হইনি, ভীষণভাবে মুগ্ধ হয়েছিলাম। এত সুন্দরভাবে কলহনের কথা এসেছিল কাশ্মীর প্রসঙ্গে, অসম্ভব ভালো লেগেছিল রাজতরঙ্গিনী, যতটা আমার মনে আছে। এবং তারপর থেকে এই নির্জন কবিটিকে আমি বারবার খুঁজেছি তার লেখা। তো মেয়েটি কোচবিহারের, সুদীপার লেখাতে কোচবিহারের ছাপ পাওয়া যায়। নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসে, আর ওর যেটুকু অনুভূতি আবেগ সেটা ওর কবিতায় ধরা পড়ে। তাই আজ আমি অনুরোধ করেছিলাম সুদীপা যদি বর্ষবরণের একটি কবিতা দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করে। সুদীপা, তোমার কবিতাটা শুনি। মিউট হয়ে আছো, মিউট হয়ে আছো। মিউট। মনামিক, তুমি কি মিউট করে রেখেছো? ঠিক আছে, বল। নমস্কার সবাইকে, শুভ নববর্ষের শুভেচ্ছা। তোমরা একটা প্রথমেই আমাকে এই আবৃত্তি করতে বলেছো, আমার তো একটু ভয় ভয় করছে। যাই হোক, নিজের লেখা একটা পড়ছি। শিরোনাম নববর্ষ। শোনা যাচ্ছে তো না? পরিষ্কার। চৈত্রের পৃষ্ঠায় ধুলো ঝুল ভাঁজ করে রেখে দিলাম মনের কোণ। বইয়ের তাক, পড়ার টেবিল, ঘষে তুলে দিলাম পুরনো আয়নার দাগ। রাত পেরোলে নববর্ষের জন্মদিন। নববর্ষের পায়ে মাথা ছুঁয়ে প্রণাম রাখি, আঁচলে জারুল ফুল। আমি অরণ্যে হাঁটি, বুকে ধরি বাউল বাউল প্রাণ। ঝরা পাতা দেখি, সে করে নবীনের জয়গান। নববর্ষের হাতে হাত রেখে নিখাত প্রেমের কবির মতো বুকে রাখি মাটির গান। শুদ্ধ জলরব শুনি, শুনি দোতারার বিনীত টান। নববর্ষের গর্ভে ফসলের বীজ ছড়াই, প্রান্তরে রাখি আরোগ্য নদী। শীতল শীতল অলৌকিক মায়া ছুঁয়ে ফুলমালা গাঁথি, চির নূতনের যত সৌরভ কুড়াই। সুখের মতো শান্তি, শান্তির মতো সুখ পাই। যথারীতি অপূর্ব একটি কবিতা। বৈশাখী দিন ওর ইমেজারির মধ্যে কেমন চমৎকার ফুটে উঠলো। ঝরে পড়া জারুলের রাস্তা দিয়ে ওর সঙ্গে যেন আমরাও হেঁটে গেলাম, আর সমগ্র নববর্ষ একটি পুরুষ হয়ে সামনে দাঁড়ালো। মনে হলো যেন তার কাছে, সেই পরম পুরুষের কাছে যা কিছু পাপ ছিল, যা কিছু ক্ষোভ ছিল, জড়া ছিল, তার পায়ের কাছে আমরা রেখে এলাম। এবার শেষ তা ধৌত করুক। ওই নদীটিও আছে কিছু দূরে। অপূর্ব সুদীপার কবিতা। ছত্রে ছত্রে কোচবিহারের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ যেন আবার ফুটে উঠল। তো যেহেতু আজকের আমাদের প্রোগ্রামের নাম, আমাদের আলোচনার বিষয় রেখেছিলাম হালখাতার হাল হাকিকত, এই হালখাতা শব্দটা বাংলার নববর্ষের সঙ্গে ভীষণভাবে জড়িত। আমি খুব বেশি জানি না, কিন্তু এইটুকু পড়েছিলাম ছোটবেলায় যে আকবরের সময় থেকে, পড়িও নি, বাবা বলেছিলেন একবার, আকবরের সময় নাকি চাষিদের জন্য ওই খাতা বানানো হতো, কর কর্য এইসব। তারপর থেকে হালখাতা আমাদের, যারা আমরা 80-90-এর দশকে বড় হওয়া, সাদামাটা সিরিয়াল দেখা ছোটবেলা কাটিয়েছে, আমাদের জন্য ওই পয়লা বৈশাখের ওই হালখাতার দিন, ওই ক্যালেন্ডারের নবীন ছবি, আর একটা সেই পাতলা কাগজের উপর বাংলায় লেখা অঙ্কগুলো, অঙ্কের নাম্বারগুলো একটা অন্য মাত্রা রাখতো। মায়ের হলুদ মাখা রান্নাঘরের দেওয়ালে থাকতো। তো এই হালখাতার ইতিহাস কোত্থেকে শুরু হয়েছে সেটা আমরা শুনে নেব সুপ্রসাদীর থেকে। সুপ্রসাদীর সম্পর্কে
আমার বলবার কিছু নেই। তিনি একজন প্রথিতযশা সাহিত্যিক। দেব সাহিত্য কুটির থেকে বহুবার পুরস্কার পেয়েছেন। দেশ থেকে শুরু করে বহু বিখ্যাত ম্যাগাজিন শুধু নয়, আমাদের লিটল ম্যাগাজিনেও তার অজস্র নিবেদন রয়েছে। তিনি সাহিত্যের মধ্যে থাকা, পড়াশোনাকে ভালোবাসে একজন মানুষ। তার থেকে আমরা একটুখানি সমৃদ্ধ হয়ে জেনে নিই হালখাতার সেই হাল হাকিকত, সেই প্রাচীন ইতিহাস কেমন করে এলো আমাদের লাল শালু বাঁধা ওই খাতার মধ্যে। সুপ্রসাদী, মিউট, তুমিও মিউট হয়ে আছো। ঠিক আছে। ধন্যবাদ বর্ণালীকে। আর আমি প্রথমে সুদীপাকে বলি, খুব সুন্দর কবিতা, খুব ভালো লেগেছে। আর সবাইকে যারা এখানে আছেন উপস্থিত, তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আর যেসব দর্শকরা আছেন বা নেই, আমাদের সদস্য বন্ধু, সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। এখন হালখাতার ইতিহাস, ইতিহাস বলতে গেলে আমাদের ইতিহাসে ঘাঁটতে হয়। তো সেরকম ঘেটে টেটে কিছু তথ্য আমি পেয়েছি, সেখান থেকেই বলি। তো আমাদের এই বছরটা 1431, কয়েকদিন আগেই আমাদের ঠিক পয়লা বৈশাখ যেটাকে বলে নববর্ষের একদম শুরুর দিন, সেই দিনটা কয়েকদিন আগেই গেছে। আর সেই সঙ্গে এই যে হালখাতা শব্দটা, হালখাতাও আমাদের কবে যেন ওই পয়লা বৈশাখের সঙ্গে জড়িয়ে গেছে। এমনি দেখতে গেলে কিন্তু পয়লা বৈশাখ আর হালখাতার সেরকম কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণই আলাদা ঘটনা আর কি বলতে পারি। কিন্তু দুটো কিভাবে মিলে গেছে, একই দিনে এসে গেছে, সেইটা আমরা এখন একটুখানি আলোচনা করে দেখব। আর এই হালখাতাটা এখন যেভাবে পালিত হয়, সাধারণত ব্যবসায়ীরা করেন যে পুরনো যেটা শালুর খাতা বর্ণালী বলছে, সেটা অনেক আগে ছিল শালুর খাতা। এখন তো কম্পিউটারের যুগ, এখন সবই কম্পিউটারে হচ্ছে, কিন্তু শালুর খাতাটাও কিন্তু ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে গেছে। ওই শালুর খাতাতেই তারা ঠিক চৈত্রের শেষ দিনটিতে সব হিসেব মিটিয়ে চুকিয়ে হাই নববর্ষের দিনই আবার নতুন খাতা তৈরি করতেন। এবারে এই নতুন খাতা তৈরির সঙ্গেই বা নববর্ষের কি সম্পর্ক, সেটা একটু দেখে নেওয়া যাক। এই একদম প্রথমে আদিম মানব থেকেই শুরু যদি করি, তাহলে যবে থেকে চাষ কৃষিকার্য শুরু করলো মানুষ, তখন থেকেই ওরা একটা স্থায়ী, আগে তো যাযাবর ছিল, ফলমূল খেত, পশু মেরে খেত, তাদের কোনো স্থায়ী জায়গার দরকার হতো না এই জঙ্গলে ওই জঙ্গলে। কিন্তু যখন কৃষি কাজ শুরু করলো, তখন ওদের স্থায়ী বাসস্থান দরকার পড়লো, নদীর ধারে ভালো জমি দেখে। এই সবগুলো দেখতে যেহেতু হয় এবং চাষ যেহেতু করছে, ওখানে বাস করতেই হবে, সেইভাবে ওদের একটা স্থায়ী জীবন শুরু হলো। এরপরে শুরু হলো ধীরে ধীরে, সবই বলছি হয়তো আমি এক লাইনে, কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে এগুলো ক্রমশ বিবর্তনবাদের সঙ্গে এগিয়েছে। এই হাল মানে কৃষিকার্য শুরুর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ওদের মধ্যে একটা বিনিময় প্রথা চালু হলো। এবার বিনিময় কি দিয়ে করবে? ওই হাল দিয়েই কৃষিকাজ করে যে যা ফসল উৎপন্ন করছে, এগুলো আমরা সবাই জানি যে আমার কাছে যা ফসল আছে, আমার ওইটা দরকার, আমি খানিকটা দিয়ে তার থেকে ওটা নিয়ে নিলাম। এইভাবে আহ শুরু হলো। এরপরে কোনো এক সময় আবার এটাকে, যেহেতু কৃষি কাজ করা হচ্ছে, অর্থাৎ হাল দিয়ে চাষ করে যে ফসল উৎপন্ন হচ্ছে, সেটা দিয়ে বিনিময়, আমি যাকে দিচ্ছি তাকেও এই হাল দিয়ে উৎপন্ন ফসল দিচ্ছি, যা নিচ্ছি সেটাও হাল দিয়ে উৎপন্ন ফসল নিচ্ছি। তো তখন ধীরে ধীরে হলো কি, মানুষ একটা হিসেবের খাতা তৈরি করলো, সেখানে নিজেদের মতো করে হিসেব, সবকিছুরই হিসেব চাই, আমি কতটা দিলাম, কতটা পেলাম, কতটা পাওয়া বাকি আছে আমার, এইসব হিসেব লিখতে শুরু করলো মানুষ। এবারে এই যে এই হাল শব্দটা দুটো অর্থেই একদম মানে যথার্থ। যেমন হাল মানে আমরা আমরা জানি হাল, কিন্তু আদিতে এটা
হল, সংস্কৃত হল, হালকে কিন্তু সংস্কৃততে হল বলা হয়, তাহলে সেটা হল এসে যাচ্ছে। আবার ফার্সিতে এই হাল মানে হচ্ছে নতুন, তাহলে নতুন খাতা হিসেবেও এটা প্রযোজ্য হচ্ছে। অতএব হুম যে কোনো ইয়েতেই দেখতে গেলে এটা আহ হাল খাতা ব্যাপারটা এসে যাচ্ছে। হিসেব, আসলে হিসেব, হাল দ্বারা উৎপন্ন ফসলের হিসেব, বা ওখানে যদি বলা হয় নতুন খাতা, দুটোই এখানে প্রযোজ্য হচ্ছে। তো এইবারে আমাদের দেখতে হবে যে কবে থেকে এই হাল খাতা, আমাদের এটাই উদ্দেশ্য যে হাল খাতা আর নববর্ষের দিনই কেন হয়, মানে পয়লা বৈশাখের দিনই কেন হয়, এটার সঙ্গে কি কোনো সম্পর্ক আছে? সেভাবে কিন্তু নেই। প্রথমে যেমন তেমন একটা হিসেব করে হতো। কিছু ঐতিহাসিক মনে করেন যে শশাঙ্কের সময় থেকে, যেমন বঙ্গাব্দ আমরা যদি ধরি, এই বঙ্গাব্দটা অনেকে মনে করেন যে শশাঙ্কের সময় থেকে, মানে শশাঙ্ক যে বছর গৌড়বঙ্গের রাজা, আমরা হুম জানি, তিনি যে বছর সিংহাসনে তার রাজ্যাভিষেক হয়েছিল, সেই সময়টাকে, অর্থাৎ 593 খ্রিস্টাব্দে কর্ণসুবর্ণে তিনি, কর্ণসুবর্ণতে তিনি সিংহাসন আহ, আরূঢ় হয়েছিলেন। তো সেই দিনটাকেই বোধহয় বঙ্গাব্দ বলা হয়, এটা কিছু ঐতিহাসিকের মত। আরো মানে অনেক বেশি ঐতিহাসিকের যেটা মত, সেটা হচ্ছে, হ্যাঁ, বর্ণালী যেটা একটু আগে বললো যে আকবরের সঙ্গে এটা জড়িয়ে আছে, আকবর শুরু করেছিলেন। তো আকবর কি করেছিলেন, এই ফসল কাটার যে খাজনা নেবার যে ব্যাপারটা, সেটা থেকে একটা নতুন কর ব্যবস্থা নতুন কর ব্যবস্থা চালু করেছিলেন। সেটাকে এটাকে তো ফসল উৎপন্ন হওয়ার মরশুম হিসেবেই তিনি ঠিক করেছিলেন। তো এটাকে বলা হতো পুণ্যাহ। তো সেই অনুযায়ী তিনি একটা দিন ঠিক করেন যে ওই দিন সবাইকে সব খাজনা দিয়ে দিতে হবে, একদম ওই দিনের মধ্যে, অ্যাকচুয়ালি ওই দিনের মধ্যে সব দিয়ে দিতে হবে, আর পরের দিন থেকে আবার নতুন হিসেব চালু হবে। তো আশ্চর্যজনক ভাবে আকবর যেটা করেছিলেন যে পরের দিন থেকে নতুন হিসেব শুরু হবে, সেটা আমাদের বঙ্গাব্দর সঙ্গে মিলে যায়। তো আকবর অত ভেবে কিছু করেননি, যেহেতু মরশুমি ফসলের ইয়েতে করেছিলেন বলে মিলে গেছে। এবারে তখন প্রজাদের মধ্যে ওই দিনটাকে একটা বেশ উৎসবের মতো করে পালন করা হতো, প্রজাদেরও মনে হচ্ছে সব রিলিফ হলো, সবকিছু আমাদের যা ধার বাকি খাজনা দেওয়া সব মেটানো হয়ে গেল, একটা উৎসব। এবারে আহ, এইটা হলো যে আকবর যেটা হিসেবটা করেছিলেন, আকবর তো একটা মোগলদের যে ক্যালেন্ডার, সেটা আহ ইয়ে করা হতো, অনুসরণ করা হতো হিজরি পঞ্জিকা অনুযায়ী। হুম তো হিজরি পঞ্জিকা অনুযায়ী, এবার হিজরি ব্যাপারটা তো ইসলামিক, ইসলামিক আমরা এটাও জানি যে ইসলামিকের সবকিছু কিন্তু চন্দ্রের ওপর নির্ভর করে, চন্দ্রের সবকিছু। আর এবারে আমাদের হিন্দু যেসব কৃষকরা, তারা আবার আমাদের দেশে এটাই হয় যে সৌর সন অনুযায়ী সেই হুম সমস্ত নিয়ম টিয়ম সব পালন করা হুম হয়। এবারে তো মানে আমাদের বাংলার যেসব কৃষকরা, তাদের একটু মুশকিল হতে থাকলো যে ওই সময়ের মধ্যে খাজনা দেওয়ার, কারণ তখন হয়তো ফসল ঠিকমতো হয়নি, ফসল কাটার সময় হয়নি, এসব ছিল। তো তাদের একটু অসুবিধে হতো। এবারে আহ আকবর তো সবসময় যা কিছু করতেন প্রজাদের সুবিধে দেখেই করতেন, প্রজাদের জন্যই করতেন। তো এই সুবিধেটা তিনি আহ বুঝতে পেরে, উপলব্ধি করতে পেরে, তখন সেই সময়কার বিখ্যাত জ্যোতির্বিদ, তার রাজসভায়, তার দরবারে সবাই এইসব রত্ন ছিলেন এক একজন। তো সেই তার নাম হচ্ছে ফতে উল্লাহ সিরাজি। তাকে আকবর নির্দেশ দিলেন যে এই সৌরসন চান্দ্রসন দুটোকে মিলিয়ে একটা কিছু তুমি তৈরি করো, যাতে প্রত্যেকেরই সুবিধে হয়, ওদের বিশেষ করে বাংলার হিন্দু কৃষকদের যেন অসুবিধে না হয়, আবার মুসলমানদেরও যেন অসুবিধে না হয়। তখন তিনি একটি ক্যালেন্ডার তৈরি করলেন, সিরাজি, ফতেহ উল্লাহ সিরাজি। সেটাকে বলা হতো তারিখ ই ইলাহি বলে।
তো এটা অনুমান করা হয় যে 1584 খ্রিস্টাব্দের আনুমানিক 10 বা 11ই মার্চ থেকে এই নিয়মটা চালু করা হলো, যে ফসল আহ, কাটা এবং অনুযায়ী খাজনা দেওয়া অনুযায়ী তখন এটাকে বলা হতো ফজরি, ফজরি সন বলা হতো, পরে বঙ্গাব্দ নাম দেওয়া হয়েছে। তো এইটা তো হচ্ছে সেই এখন যেটা চলছে। আমরা কিন্তু অনেক কিছু দেখেছি যে আকবর শুরু করেছিলেন কোন নিয়ম, এখনো কিন্তু সেই সব নিয়ম আমাদের বিভিন্ন ইয়েতে কিন্তু পালিত হয়। তো এটাও সেই রকমই চৈত্র মাসের শেষ দিনে সমস্ত খাজনা দেবার মানে মিটিয়ে দেবার ব্যবস্থা করলে শেষ দিনের মধ্যে। আর যারা শুল্ক দিত, যাই হোক, কৃষকদের খাজনা দিত, এভাবে হয়ে গিয়ে পরের দিনটাই মানে বঙ্গাব্দ শুরু হচ্ছে, পয়লা বৈশাখ শুরু হচ্ছে, তখন একটা নতুন হিসেব আবার শুরু হবে। কিন্তু সেটার জন্য আকবর সব প্রজাদের জন্য নানা রকম মনোরঞ্জনের ব্যবস্থা করতেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করতেন, আর ভুরি ভোজের ব্যবস্থা করতেন, নানা রকম মিষ্টান্ন বা অনেক কিছু দিয়ে একটা, তার মানে একটা উৎসবের মতো হলো। অতএব প্রজাদের কাছে সেটা কিন্তু একটা উৎসবের দিন বলে পালিত হতে থাকলো। তাহলে যেহেতু ফসল এর হিসেব অনুযায়ী এটা আসছে, কাজেই পয়লা বৈশাখ আর হালখাতে কিন্তু এইভাবে মিলে গেছে। ভারী না হলে সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, অন্য দিকে কোনো কিন্তু কোনো ব্যাপারটা নেই। তো এইভাবেই চলতে থাকলো। আর মিষ্টি সব এগুলো হতে থাকলো। আর এইবারে একটা ভীষণ মানে ইন্টারেস্টিং, মানে খুব মজার একটা হিসেব ঐতিহাসিকরা যেটা বার করেছিলেন, সেটা হচ্ছে এই যে পঞ্জিকাটা শুরু হলো, এর সূচনা বিন্দু ধরা হয়েছিল আকবরের রাজ্যাভিষেকের সালটা, অর্থাৎ 1556 সনে আকবর সিংহাসনে বসেছিলেন। এই 1556 সনটাকে খ্রিস্টাব্দ, ওটা খ্রিস্টাব্দ সন না, সেই খ্রিস্টাব্দ 1556-তে বসেছিলেন। তো সেটাকে, আর ওটা ছিল 963 হিজরি সন এটা। আচ্ছা। এবারে তখন ঐতিহাসিকরা যেটা করেছেন সেটা হচ্ছে যে এটা তো আমাদের 2024, এবার 2024 থেকে যদি 1556 বাদ দিই, আমি নিজেও এটা করে দেখেছি অঙ্কটা, 2024 থেকে 1556 বাদ দিয়ে যে বিয়োগ ফলটা হলো, তার সঙ্গে ওই 963 হিজরি সনটাকে আমি যোগ করব, বা তারা করে দেখেছেন, তাতে কিন্তু এই 1431 আসছে যোগফল। ও, কি কি অদ্ভুত। আশ্চর্য না? হ্যাঁ, হ্যাঁ। আমি মানে ওটা পড়ে আমি সঙ্গে সঙ্গে অঙ্কটা করে দেখে নিলাম, তো সত্যিই আমাদের এটা 1431 বঙ্গাব্দ। তো এভাবে আমরাও কিন্তু আকবরের ওই প্রথাটার সঙ্গে ঐতিহ্য। জড়িয়ে আছি। একদম। তো এরপরে পরবর্তীকালে ওই মুর্শিদ কুলি খান করেছিলেন এটা, মানে পুণ্যাহ পালন করতেন। তবে তারপরে ওইভাবেই করতেন, চৈত্রের শেষ দিনে হতো আর পয়লা বৈশাখে উৎসব। পরবর্তী যেসব নবাবরা ছিলেন হতো। তারপরে এলো ব্রিটিশ যুগ, মানে তখন থেকেই ব্রিটিশ যুগই চলছে, কিন্তু ব্রিটিশরা তো পুরোপুরি তখন তো এবারে ব্রিটিশের সময় এই ব্যাপারগুলো গ্রামে গঞ্জে হয়তো ছিল, তো শহরে সেভাবে ছিল না। তো সেটা মানে আমাদের কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা থেকে, গাজন যে। হ্যাঁ, এটা কলকাতা শহরের কথাই স্বাভাবিকভাবে তিনি লিখেছেন, যে তখন কিন্তু নববর্ষ এভাবে হিন্দু বাঙালিদের মধ্যে, বাঙালিরই এটা, নববর্ষটা বাংলারই, কিন্তু সেভাবে পালিত হতো না। বাড়িতে পুজো টুজো হতো, কিন্তু সেরকম ধুমধাম করে খ্রিস্টানরা যেমন 1 জানুয়ারিকে যেভাবে হ্যাঁ, পালন করতেন, তাতে বাঙালিরাও যোগ দিতেন, হ্যাঁ। কিন্তু নববর্ষ সেভাবে উৎসব হিসেবে হতো না। তো তখন কারা পালন করতেন এটা? তার ভাষায়, কালীপ্রসন্ন সিংহের কথায়, বাঙালিরা সজনে খাড়া চিবিয়ে, ঢাকের বাদ্যি আর রাস্তার ধুলো দিয়ে পুরনোকে বিদায় দেন। কেবল কলসি উৎসুজ্ঞ কর্তারা আর নতুন খাতাওয়ালারাই নতুন বছরকে মনে রাখেন। সেই হাল এটা, খাতাই। হ্যাঁ, সেই হালখাতা কিন্তু ঠিক থাকছেই।
তো এইভাবে আমাদের হালখাতা, এবং এখন তো হালখাতা হয়, এখনো আমরা দেখেছি, আমরা ছোটবেলা থেকে দেখেছি শহরে দোকানে দোকানে, বিশেষ হ্যাঁ, করে সোনার দোকানে এটা সোনার ভীষণ দোকান। হ্যাঁ, হয়। আর আরেকটা আমরা আমাদের খুব মানে খুব আমরা খুশি হয়ে উঠবো যেটাতে আমাদের দেশে যাই ভালো কিছু হোক, আমরা দেখেছি মানে রবীন্দ্রনাথ ঠাকুর আসার পরে ভালো যা কিছু হোক তাতে রবীন্দ্রনাথের ছোঁয়া থাকবেই। তো এখানেও আমরা সেটাই দেখব যে 1891 খ্রিস্টাব্দে তখন রবীন্দ্রনাথ শিলাইদহে জমিদারি কাজের তিনি নিযুক্ত ছিলেন। তো এইরকম দিনে এই নিয়মটা তো গ্রামে গঞ্জে ছিলই, যে চৈত্র শেষে খাজনা মিটিয়ে হুম, দেওয়া আর হুম, পয়লা বৈশাখ উৎসব, এটা হুম, গ্রামে জমিদাররা পালন করতেন। হুম, রবীন্দ্রনাথ যেটা করলেন ওটা তো পালন করলেনই, আর সেই সময় ছিল জমিদার এবং হিন্দু প্রজা, মুসলমান মুসলিম। প্রজা, প্রত্যেকের হুম, আলাদা আলাদা আসন, প্রত্যেকের আলাদা আলাদা আসন। হুম, এবং এসব ক্ষেত্রে হিন্দুরা একটু বেশি প্রাধান্য পেত, আমরা যা পড়াশোনা যা জেনেছি। যাই হোক, আর জমিদার তো একদমই বিশেষ, তার আসন থাকতো। রবীন্দ্রনাথ পুরোটা তুলে দিলেন, পুরোটা। সেখানে তিনি জমিদার, তো সেখানে তিনি হিন্দু এবং মুসলমান প্রজাদের সঙ্গে এক আসনে বসে উৎসব পালন করলেন, এবং খাওয়া দাওয়া যেটা খুব ইয়েরা সুন্দর। করে থাকেন সেটা করলেন। তো এটাই আমার আজকের বক্তব্য। অসম্ভব মনোজ্ঞ, এবং এত সমৃদ্ধ হলাম, এত সুন্দর করে এইটুকু সময়ের মধ্যে তুমি পুরো জিনিসটা ধরলে। আমার হঠাৎ মনে হলো, এই যে একটি পদবী আছে না, হালদার, হয়তো ওই নতুন খাতার থেকে ওভাবেই কি এসেছে, কারণ এইগুলো তো প্রাপ্ত পদবী, তো হালদার শব্দ। আহ, তো এটা হাল, জানার ইচ্ছে রইলো। হ্যাঁ এটা জানার ইচ্ছে রইল, কারণ তুমি হাল বলে শব্দ তো নতুন, হাল মানে ফার্সি শব্দ, ওখান থেকে নিশ্চয়ই ওরা কিছু একটা ইয়ে করতো। আর একটা। খুব ভালো লাগলো যে কবি জীবনের শেষ আরোগ্য বইতে হ্যাঁ, লিখেছেন, হ্যাঁ, ধূলিময় পৃথিবীর হ্যাঁ, ধুলাতে বিছিয়েছে আসন, তিনি যে বহুদিন আগে ধুলোতেই আসন বিছিয়েছিলেন বারবার। একদম। মানে তার পক্ষেই জাতীয়তাবাদের উপর ওইরকম প্রবন্ধ লেখা সম্ভব, যার কাছে কোনো কিছু আলাদা নয়। ভীষণ ভালো আলাদা। লাগলো, তুমি হুতমকেও ছুঁয়ে দিলে। এবং আরেকটা জিনিস দেখো, চোদ্দ যে চৈত্র সংক্রান্তিতে আমরা ধর্ম, আসলে যে শিব বলা হয়, শিবের যে বর্ণনা আছে সে কিন্তু ধর্মের সঙ্গে মিলে যায়, কারণ বৌদ্ধ তন্ত্র এবং ধর্মরাজ্যে, কারণ শিব কেন সাদা, শিবের চড়কের দেবতার রং কিন্তু সাদা, সেখানে গানেও বলছে কুন্দ ফুল দিয়ে তাকে সাজানো হচ্ছে। তো ওই যে চৈত্রের দিনে তোমার সব খাজনাটি পূরণ করতে হবে, হ্যাঁ, কোথাও একটা ধর্মরাজের একটা ওই থাকে আর কি, ছোঁয়া থাকে বলে আমার মনে হয়। ধর্মভীরু আমরা, এবং আমাদের যত আমরা মাটির কাছাকাছি যাব, আমাদের মধ্যে সততা এবং ওই ধার্মিক ব্যাপারটাও অনেক বেশি থাকে। সব মিলিয়ে খুব ভালো লাগলো সুপ্রসাদী। এবং হালখাতার কথা বলতে গিয়ে তাহলে এবারে আমরা শুনে নেব, কারণ এটাও আমরা জানি, এটাও একটা ঐতিহ্যের মতো, আমাদের কলেজ স্ট্রিট পাড়ায় হালখাতায় যে লেখকদের, আমরা এটাও এরকমও শুনেছি যে সন্দেশ থেকে নিয়ে অনেক পত্রিকা কিন্তু পয়লা বৈশাখের দিনই বেরোতো, প্রকাশিত হয়েছিল প্রথম। হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, এবং এই লেখকরা তাদের একটা ওই রঙিন শরবত, মিষ্টি এবং একটি নতুন বই, আহ, বেশিরভাগ সময় এই সব ওই দিনটায় তারা পাবলিশ করতেন, মানে ইয়ে হতো, বায়না পেতেন, সামান্য টাকা পয়সা পেতেন। আমি অত কিছু তো জানি না, সামান্য একটু পড়ে যেটুকু জেনেছি। আমরা গৌড়দার থেকে জানবো, গৌড়দার কথা আর কি বলবো, যার গল্পের সংখ্যা হাজার ছুঁয়ে গেছে, যার প্রকাশিত বইয়ের সংখ্যা 23, এবং বিভিন্ন পত্রপত্রিকায় যার লেখা বারবার প্রকাশিত হয়েছে। সেই গৌড়দার থেকে আমরা এবার শুনে নিই, কলেজ স্ট্রিটের পাড়ায় এই হালখাতা কিভাবে পালিত হয়, কারণ এই এই পয়লা বৈশাখে এই দিনটাকে আমাদের ওরম বলেই অভ্যেস, হালখাতার দিন। তো পয়লা বৈশাখ ওই দিনটা আমাদের কলেজ স্ট্রিটের রাস্তায় আমরা গৌড়দার সঙ্গে একটু হেঁটে আসি। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা আজকের দিনে। এবং সবার এই সবচেয়ে বড় যে জিনিসটা দেখে ভালো লাগছে, সুপ্রসাদীর আলোচনাটা ভীষণ ভালো লাগলো। এবং অতীত এবং ইতিহাস এটা আমাদের ছুঁয়ে গেল। আর আমি যে বক্তব্যটা রাখবো আর কি, বক্তব্য নয়, একটু আলোচনা গপ্প,
এই গপ্পটার মধ্যে একদম সমসাময়িক ব্যাপার থাকবে। আর তার হুম, আগে বলি যে আজকে যে সবাই দেখছি আমি, বর্ণালী, তারপরে মনামি, সুপ্রসাদী, তারপরে সুদীপা, আমি একে দেখতে পাচ্ছি না, ওই অঞ্জনা, উনি নিশ্চয় আছেন। তো যাই হোক, এই যে এত হাসি মুখ দেখছি, এটাই একটা প্রাপ্তি নববর্ষ, নতুন বর্ষের, এটা একটা ভয়ঙ্কর প্রাপ্তি। এবং নতুন করে বাঁচতে ইচ্ছে করে। তো যাই হোক, আমাদের যে জিনিসটা হচ্ছে, বাঙালি তো আসলে পার্বণ প্রিয়। আমরা সবটাই সব সময় আমাদের পার্বণ পার্বণ থাকলে তার আর মাপ নেই। আমরা ঠিক একটা উৎসবের মধ্যে দিয়ে চলে যাব। পার্বণ মানে উৎসব, পার্বণ মানে হই হল্লা, পার্বণ মানে মিলিত একটা আবহাওয়ার মধ্যে তৈরি হওয়া। তো এই আমাদের বাঙালি পুজো পুজো পার্বণ, এই পার্বণ শব্দটা, পুজো পার্বণ, মেলা পার্বণ, বই পার্বণ, আহ আম্বারণী, গাজন, এই গাজনের কথা হলো, এই সবই পার্বণ, কিন্তু মেলা নিয়ে পার্বণ, এবং বই পার্বণটাও বাঙালি পার্বণের মধ্যে এনেছে। এই একটা, এই যে জিনিসটা, এটা বাঙালি ছাড়া বোধহয় আর কিছু নেই। কিন্তু আমি দেখতে গিয়ে দেখলাম যে বাংলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কিন্তু পঞ্জিকা, পাঁজি। কিন্তু হ্যাঁ, পাঁজির কোনো আমি দেখতে পেলাম না, পাঁজির, বা আমি অন্তত জানি না পাঁজি নিয়ে কোনো পার্বণ বা পাঁজি নিয়ে কোনো হালখাতা হয়েছে কিনা, পাঁজি। কিন্তু হালখাতা হয়েছে এই যে আমাদের বাংলা সাহিত্যের যে জগৎ, সেই জগতে বিখ্যাত বিখ্যাত বই। একসময় পয়লা বৈশাখ ছিল বই প্রকাশের একটা একটা উৎসবের দিন, এবং সেটা এইভাবেই প্রকাশিত হতো। আপনি সুপ্রসাদ নিশ্চয়ই জানেন যে তাদের যে ইয়ে পাবলিশিং, সেই পাবলিশিং এও তারা জানেন যে পয়লা বৈশাখে তাদের উদ্বোধন, পয়লা বৈশাখে সমস্ত বই উদ্বোধিত হচ্ছে ভীষণ ভাবে, এবং বিখ্যাত বিখ্যাত বই। আমার এক্ষুনি যেন মনে পড়ছে, এক্ষুনি এক্ষুনি যে শঙ্করের নতুন ভাবে এসেছে, শঙ্করের এক ব্যাগ শঙ্কর, এই বইটা বিখ্যাত হিসেবে সেই অর্থে এটা নতুন, বিপণনটাই নতুন। এবং পয়লা বৈশাখ, মনে হয় পয়লা বৈশাখী হয়েছিল এক ব্যাগ শঙ্কর, এটা নতুন ভাবে বিপণন হয়। আহ আর এখানে আরেকটা বিখ্যাত বইয়ের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে ওই আমি সুভাষ বলছি, শৈলেশ দে আচ্ছা, সুভাষ বলছি। আচ্ছা, এইটা আচ্ছা। একটা ভয়ঙ্কর মানে ক্রেজ। তো এই হুম। পয়লা বৈশাখটা কিন্তু যারা পাঠক, বাংলার পাঠক, এখন সেই পাঠকটা তো কমে গেছে, একদম কমে গেছে। কিন্তু সেই সময়ে বাংলা বইয়ের দিকে তাকিয়ে থাকতো পাঠক উন্মুখ হয়ে। এখন যেমন আমরা কিছুটা হলো কমে এসেছে, কিছুটা হলেও শারদীয়া সংখ্যাগুলোর দিকে আমরা তাকিয়ে থাকি, বিজ্ঞাপনগুলো দেখি, কোথায় কার উপন্যাস বেড়েছে ইত্যাদি। এই ক্রেজটা কিন্তু আরো 20 বছর বাদে আরো ভয়ঙ্কর একটা ক্রেজ ছিল। এবং সেটা প্রকাশিত হবার পর পড়ে মতামত বিনিময় করার জায়গা ছিল। আগেকার হুম। দিনে, মানে আজ থেকে 20-30 বছর আগে, কিন্তু পয়লা বৈশাখে কি বই প্রকাশিত হচ্ছে কলেজ স্ট্রিটে, সেটা জানার একটা ভয়ঙ্কর আগ্রহ ছিল। এবং সেই দিনই একদম। এমনকি লাইন দিয়ে নিতে হবে, কিছু কিছু বই আমি শুনেছি, দেখেছি, কিছু কিছু বই সেই দিন বিক্রয় করার জন্য, বিক্রি করার জন্য একটা একটা মাতামাতি ছিল, একটা হই 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 একটা হই ছোট ছিল। ডিসকাউন্টও দিত না? একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাওয়া যেত। ডিসকাউন্ট হ্যাঁ, ডিসকাউন্ট দিত, সেই দিন স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যেত। এবং হ্যাঁ। এবং আমার মনে পড়ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড পাবলিশিং কোম্পানি, IAP বলে, IAP, এটা হচ্ছে বিখ্যাত পাবলিকেশন, এখন একদম বন্ধ, উঠে গেছে। এবং এটা ওই আচ্ছা। কলেজ স্ট্রিটের প্রায় মুখেতেই IAP, বিরাট বড় কোম্পানি ছিল। সাধারণত এগুলো স্কুল পাঠ্য ছিল, কিন্তু বিখ্যাত বিখ্যাত মানুষদের বই ছেপেছে, প্রেমেন্দ্র মিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার আগে, তারপরে শিবরাম চক্রবর্তী, লীলা মজুমদার হলদে পাখির পালক, এখান হ্যাঁ। থেকে বেরিয়েছে, ও। এখান থেকেই বেরিয়েছে। এবং এদের এখানে বছরে একবার সবাই আসতেন। মনে পড়ছে, গল্পের মতো মনে পড়ছে, প্রেমেন্দ্র মিত্র এখানে আসতেন এই IAP তে। এবং প্রেমেন্দ্র মিত্র তো অত্যন্ত মানুষ ছিলেন, অত্যন্ত পরিচ্ছন্ন, অত্যন্ত বেশ একটা মার্জিত রুচির মানুষ ছিলেন। আর তার পাঞ্জাবি, তার ধুতি একবারে কড়া মার দেওয়া যাকে বলে, একটু আচ্ছা, ভাঁজ নেই। এবং তিনি দুটো রুমাল ব্যবহার করতেন, এ খবরটা আচ্ছা। অনেকের হয়তো জানা নেই। তিনি দুটো রুমাল ব্যবহার করতেন, ঘন ঘন নস্যি দিতেন, একটি রুমাল নস্যি মোছার জন্য, আরেকটি রুমাল মুখটি মোছার জন্য, পকেট। আচ্ছা, চমৎকার পরিচ্ছন্ন। এবং তার জুতোর আগেকার দিনে সেই ইয়ে জুতো, পামশু চকচকে আর কি পামসু না? পামসু পামসু হ্যাঁ। পামসু, এবং তাতে মুখ দেখা যেত এত।
তো আচ্ছা। এবং এবং ওই দিন বিশেষ করে পয়লা বৈশাখে তারা আসতেনই। শিবরাম চক্রবর্তী আসতেন। শিবরাম আপনারা সবাই জানেন একটু পেটুক মানুষ ছিলেন। হ্যাঁ। তাকে এক ডিশ মিষ্টি দেওয়া হতো, আমি এটা শুনেছি কিন্তু এটা আমার দেখা নয়। তাকে হ্যাঁ। এক ডিশ, এবং অনেকেই অত মিষ্টি খেতেন না। তবে আজকের যে হয়েছে যেটা, আজকে একদম মিষ্টি ছোঁয়ই না অনেকে, কিন্তু সেদিন হ্যাঁ, তারা তারা মিষ্টি খেতেন। তারা বই নিতেন, নতুন বই প্রকাশিত হলে সেই বইটা নিতেন অবশ্যই। এবং সেই সময়ে কিন্তু টাকা দেবার প্রচলনটা অত ব্যাপক ছিল বলে আমার মনে হয় না। আমি শুনিও নি বা পড়িও নি সেরকম কোনো জায়গায়। কিন্তু আচ্ছা। তাদের উপস্থিতিতে জরুরি ছিল। তারপরে যেটা হলো, এটা এটা কিন্তু একটা ক্রেজ ছিল। মানে আহ, পয়লা একদম। বৈশাখে বই প্রকাশিত হবে, এটা একটা ক্রেজ। কিন্তু এটা আস্তে আস্তে কমে যেতে লাগলো। আমাদের বইমেলা শুরু হয়েছে 1976 সালে। তারপর 76 সালে তখনও বই প্রকাশ হচ্ছে, পয়লা বৈশাখ হচ্ছে। 80 সালেও পয়লা বৈশাখ হচ্ছে কলেজ স্ট্রিটে। কিন্তু তারপর এটা যত বাড়তে লাগলো, বইমেলার ভিড় এবং বইমেলার যে ক্রেজ যত বাড়তে লাগলো, তত দেখা গেল আসলে বইমেলার যে মানে পয়লা বৈশাখের যে ক্রেজ, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। পয়লা বৈশাখে এখনো বই প্রকাশিত হয়, কিছু বড় বড় পাবলিশাররা এখনো পয়লা বৈশাখে, যেমন দেজ, যেমন মিত্র ঘোষ, তারপরে প্রতিক্ষণ। এই প্রতিক্ষণে কিছুদিন আগে রুমিলা থাপারের একটি বই প্রকাশিত হয়েছে, অত্যন্ত বিখ্যাত বই। তার আগে শিশু সাহিত্য সংসদ থেকেও বই প্রকাশ হয় এখনো, পয়লা বৈশাখেও প্রকাশিত হয়। কিন্তু ওদের মূল কিন্তু উদ্দেশ্যটা, এবং ছোটরা কিন্তু, ছোট প্রকাশক যারা তুলনামূলক ভাবে যারা ছোট প্রকাশক, তারা কিন্তু পয়লা বৈশাখে আর সেইভাবে প্রকাশ করতে পারেন না। এখন যেটা হয়, এখন বইমেলাতেই কিন্তু সবাই বইটা প্রকাশ করেন। রেজটা আস্তে আস্তে আচ্ছা। সীমিত হয়ে গেছে, কমে গেছে। এবং তার ফলে এই জৌলসটা কিন্তু কমে গেছে। আমিও কয়েকটা জায়গায় গেছি, বেশি জায়গায় যেতে পারিনি, কেননা আমাদের চন্দননগর থেকে দূরে কলকাতায় যাওয়া এই ছুটির দিনে একটু অসুবিধে ছিল। তো আমি মিত্র ঘষে গেছি। তারপরে আর একটা কথা মাঝখানে মনে পড়লো, প্রত্যেক বছর কিন্তু ওনারা একটা করে কার্ড পাঠাতেন পয়লা বৈশাখে, নববর্ষে, শুভ নববর্ষে করে কার্ড পাঠাতেন। এটা একটা অসাধারণ কার্ড। মানে আমার কাছে আচ্ছা। এখন আমি তো জমিয়ে রেখে দিয়েছি এখন এত ভালো ভালো কার্ড, মানে ওই শিশু সাহিত্য সংসদ থেকে আসতো। দেবজ্যোতি আচ্ছা। দত্ত, দেবজ্যোতি দত্ত, তার স্ত্রীর নামে চন্দনা দত্ত, অন্তরা দত্ত, এই সই করা কার্ড। এবং আচ্ছা। তার এত বিউটিফুল তার ডিসপ্লে, এত বিউটিফুল তার আঁকা, সেগুলো জমিয়ে রাখার মতো, রেখে দেওয়ার মতো, সংগ্রহে রাখার মতো কার্ড। মিত্র ঘোষ থেকে আসতো, দেশ থেকে পাওয়া যেত। এবং একটা অদ্ভুত আহ, এবং এই পুরো একটা, এক সময় ছিল এটাকে একটা ক্রেজ ছিল, একটা অদ্ভুত ক্রেজ ছিল। এবং যে আড্ডা দেবার একটা জায়গা ছিল না। যেমন মিত্র ঘোষের সবিতেন্দ্রনাথ রায় একটা কলেজ স্ট্রিটের উপর একটা দুটো খণ্ডে বইটি লিখেছে, বই লিখেছেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কলেজ স্ট্রিট। এবং হ্যাঁ হ্যাঁ। সেখানে তিনি দেখাচ্ছেন তাদের ওখানে রেগুলার আড্ডা বসতো, বড় বড় মানুষ, বড় বড় লেখকরা, বিখ্যাত হুম। লেখকরা। এমনকি তারা আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা সেখানে হুম। আসছে। তো গজেন্দ্রনাথ। হ্যাঁ। অজয়নাথ তো হ্যাঁ, ছিলেনই, হ্যাঁ। অজয়নাথ তো মিত্র ঘোষের একজন মানুষ, প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তার কথা খুব লিখেছিলেন, এই বইটা হ্যাঁ হ্যাঁ, পড়েছেন। হ্যাঁ গজেন্দ্রনাথ ঘোষ এবং হ্যাঁ সুমতনাথ হ্যাঁ। ঘোষ, গজেন্দ্রনাথ হ্যাঁ মিত্র হ্যাঁ। আছে। তো হুম। সেই সময় আড্ডা দেবার একটা জায়গা ছিল, কিন্তু পয়লা বৈশাখে আড্ডাটা কেউ দিতে পারতেন না। মানে কি, পয়লা বৈশাখে তো সব জায়গায় যেতে হবে। এবং আচ্ছা। মজার ব্যাপার ছিল, কেউ হয়তো এই একটা রাস্তায় দেখা হলো, তোমার কটা হলো প্রফুল্ল? প্রফুল্ল বলে, আমার 4টে। আর কটা বাকি আছে? আর 3টে। এখন প্রত্যেকে এই 4টে, 5টা, 6টা বাড়িতে যাবে, তার ফলে হতো কি, তাদের আড্ডা দেবার জায়গাটা হতো না। সবাইকে হ্যাঁ, যেত, গিয়ে বসতো, বসে তাদের মিষ্টি। এবং আর একটা জিনিস মনে পড়লো, মিষ্টি মানে কিন্তু সেই আমরা ছোটবেলায় দেখে তো, আমাদের আমাদের পাড়া বা আমাদের যে এলাকার যে দোকান, সেখানে মিষ্টি মানে কি, পয়লা বৈশাখের মিষ্টি মানে লাড্ডু। অন্য কিছু ও থাকলে একটা লাড্ডু লাড্ডু থাকবে। এবং বইমেলা এই পয়লা বৈশাখে পাবলিশারের ঘরেও কিন্তু লাড্ডুটা ছিল কমন। আর যা কিছু আচ্ছা। ছিল। এবং সেখানে কেউ কেউ দিতেন শরবত দিতেন, এবং কেউ হুম। কোল্ড ড্রিঙ্কস, কোকো কোলা, তখন কোকো কোলাটাই বেশি চালু ছিল, কোকো কোলাটা দিতেন। এবং এইরকম একটা আবহাওয়ার মধ্যে কিন্তু একটা চমৎকার আবহাওয়া তৈরি হতো, যে আবহাওয়ায় একটা যারা দিচ্ছেন, মানে যে সমস্ত পাবলিশাররা সমস্ত চারদিকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা উপস্থিত হতেন। এবং এবং সেই দিন কিন্তু ভিআইপি লেখকরা হচ্ছে ভিআইপি, তাদের একটা তাদের একটা সম্মান, তাদের একটা উপস্থিতি, প্রত্যেকেই তাদের। এই নিয়ে মোটামুটি একটা অদ্ভুত আবহ ছিল। কিন্তু এটা বর্তমানে যেটা হয়ে গেছে, এখন আর বইমেলা হওয়ার ফলে এই ক্রেজটা প্রায় প্রায় উঠে গেছে। এখন হয় না তা না, কিন্তু প্রায় উঠে গেছে।
আমি এইটুকু বলবো, আর বেশি কিছু বলছি না। এইটুকু। ভীষণ ভালো লাগলো, মানে সেই বাংলা গানে আছে না, জিয়া নস্টাল হয়ে যাওয়া, তেমন হলো। আমরা যখন যাদবপুর প্রেসিডেন্সিতে পড়তে, আমাদের কিন্তু ওই একটা উন্মাদনা ছিল যে পয়লা বৈশাখের দিন ওখানে গেলে, কারণ সাহিত্যিকদের দূর থেকে দেখতে তারা আমাদের কাছে গ্রহ নক্ষত্র ছিলেন। হ্যাঁ, আমার মনে আছে, তা মানে জয় গোস্বামী কবিতা বলবেন বলে আমাদের সেমিস্টার বাদ দিয়ে আমরা গিয়ে বসে থাকতাম, এইসব পাগলামিও করেছি। তো আমাদের জন্য তারা ছিলেন সেই দূর ভিনদেশী তারা, আর আমরা গিয়ে তাদের কাছে বসতাম। তো পয়লা বৈশাখের কলেজ স্ট্রিটের এই গল্প অনেক শুনেছি, পড়েওছি, সেই রঙিন শরবত আর মিষ্টির কথা, আর ডাবের জল, এটাও পড়েছিলাম যে ডাবের জল বোধহয় খাওয়ানো হতো খুব। তো যাই হোক, কর্পোরেট এসে সবই আস্তে আস্তে গ্রাস করেছে, আর কর্পোরেটের কথায় আমাদের সৌম্যদার কথা মনে পড়ে। আমরা একেবারে আলোচনার শেষ পর্বে এসেছি। সৌম্য দর্শন দা আমাদের এবার মন আঙিনায় তিনি প্রথম, আমাদের কিন্তু আমার কাছে অতি পরিচিত মানুষ। আজীবন কর্পোরেটে বড় চাকরি করেও তার আসল মনের খিদেটা মিটেছে কিন্তু সাহিত্যে। ইংরেজি এবং বাংলা উভয়ত সাহিত্যের উপরেও তার অসম্ভব পড়ার নেশা। সমুদা সবসময় বলেন যে আমি লিখি কম, আমি পড়ি বেশি, পড়তে ভালো লাগে। আর উনি যা পড়েন সেটা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। সেই জন্যে সৌম্যদাকে আমি বলেছিলাম, সৌম্যদা তুমি চৈত্র সেলের উপর যদি মজা করে, কারণ এখন তো আর আমাদের ছেলেপুলেরা ওই চৈত্র সেলের মজাটা বুঝবে না, ও আমরা জানতাম গড়িহাট হাতিবাগানের রাস্তায় ঘুরে ঘুরে। এবং আমার মনে আছে ছোটবেলায় বরাদ্দ ছিল সেই বুকের কাছে কাগের ঠ্যাং বগের ঠ্যাং টাইপের পাখি আঁকা টেফ্রক, আর হ্যাঁ, কাঁধের কাছে এরকম ফিতে বাঁধা ওই পরে পরমানন্দে নাচের স্কুলে যেতাম ঘুঙুরের ব্যাগ নিয়ে। হ্যাঁ, ওসব তো মানে এখন কেউ ভাবতেই পারবে না, কিন্তু ওই গড়িহাটের রাস্তায় খুব কসরত করে জিনিসপত্র কেনা। এবং আমার মা ভারী শান্ত মানুষ বলে সবসময় সবে হেরে যেতেন, প্রচুর টাকা দিয়ে আসতেন এবং সবাই ছ্যাঁচা করতো, কিন্তু মা মা তার রুচির শালীনতা থেকে বেরিয়ে ওটা করতে পারতেন না। একবার নাকি মা শুনেছিলেন যে না বলে এগিয়ে গেলে পেছন থেকে ডাকে, তো মা ওরম না বলে এগিয়ে গেছিলেন, কেউ ডাকেনি, তো মাও আর হয়নি। তো চৈত্র সেল এবং গড়িহাট নিয়ে যখন আলোচনা করব, তখন স্মৃতিটা, রমণীয় স্মৃতি রোমন্থন হওয়াটা আমার মনে হলো যেন আরো কাছাকাছি হবে। তো সৌম্যদার থেকে শুনে নি চৈত্র সেলের উপর একটা রম্য গল্প বা রচনা। সৌম্যদা। নমস্কার, আমি সৌম্য দর্শন। বর্ণালী তো অনেক কিছু বললো আমার সম্পর্কে, আমি এতটা জানতাম না আমার সম্পর্কে, তো বর্ণালীকে ধন্যবাদ। আর 2 নম্বর যেটা বললো না, সেটা হচ্ছে যে আমি আজীবন প্রবাসী বাঙালি। হ্যাঁ, এটা আমার বলা মাঝের উচিত কটা ছিল। বছর মাঝের কটা বছর বাদ দিয়ে, সুতরাং এখানে যারা সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। অনেক জ্ঞানী গুণী মানুষ, শুনতেও ভালো লাগছে। তাদের মতো আমার কলকাতার সাথে বা বাংলার সাথে সেরকম যোগাযোগ নেই। বছরে একবার প্রিয়জনদের সাথে দেখা করতে যাওয়া, এটাই বাংলার সাথে গিয়ে, বাকি সব বইয়ের পাতায় আর খবরের কাগজে আমার পরিচয়। তো আমাকে বলেছিল চৈত্র সেল সম্পর্কে মজা করে কিছু লিখতে হবে। যেমন বললো, আমি লেখালেখির থেকে পড়াশুনো একটু বেশি ভালোবাসি, এমন কিছু লেখালেখি করি না, তবু চেষ্টা করেছি। বর্ণালী বললে না বলা আমার খুব মুশকিল হয়, ছোট বোন তো আমার। চৈত্র সেল বলি আমি এখন, হ্যাঁ, দেখলে হবে, খরচা আছে, কথাগুলো এখন খুব জনপ্রিয়। এ পার্ট অফ পপুলার আড্ডালিঙ্গ অফ বাঙালি বলাই যায়। এই নামে এমনকি একটা মিডিয়া কোম্পানিও আছে শুনেছি। তোমরা ভাবছো কথা তো হবে চৈত্র সেল নিয়ে, তার মাঝে এসব কি? বলছি বেশ কয়েক বছর আগের কথা। দেখলে হবে, খরচা আছে, কথাটা আমি প্রথম শুনি কলকাতার গড়িয়াহাট সেলের বাজারে। চারিদিকে ক্রেতা বিক্রেতার ভিড়, আশপাশ কারো গরমে গলদঘর্ম মানুষ, দোকানিদের হাঁকডাক, ক্রেতাদের দরাদরি, সব মিলিয়ে হট্টগোলের চৈত্র সেল একেবারে জমজমা। তারই এক পাশে এক তরুণ ঠান্ডা জল বিক্রি করছেন, আর আশপাশ দিয়ে যারা যাতায়াত করছেন
তাদের উদ্দেশ্যে সেই তরুণের এই অভিনব আহ্বান, দেখলে হবে, খরচা আছে। সত্যি মিথ্যে জানি নে, শুনেছি সেই তরুণই নাকি এই শব্দবন্ধের জন্মদাতা, আর এই জন্ম চৈত্র সেলের বাজারই। কবি লিখেছিলেন, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। শুধু কবি নন, নিজেদের তারুণ্যে বা যৌবনে এই সর্বনাশ আমরা অনেকেই দেখেছি। কেউ কেউ এখনো হঠাৎ হঠাৎ দেখে ফেলি, বলি না কাউকে যদিও। তবে সেই দেখে ফেলার সময়, মাস, বছর কোথায় আমরা খুব একটা ঠাহর করতে পারি না, পারি কি? তাই প্রথম যখন কবিতাটা পড়ি, আমি একটু হতভম্ব হয়ে পড়েছিলাম। প্রশ্ন জেগেছিল, কবি কারো চোখে সর্বনাশ দেখার জন্য এই কাঠ ফাটা গরমের চৈত্র মাসকেই বেছে নিলেন কেন? ফুল ফোটা, প্রজাপতি নেচে যাওয়া, মৃদু মন্দ বাতাসের ফাল্গুন কি ওই সর্বনাশ দেখার জন্য বেশি সমীচীন হতো না? উত্তর পাইনি অনেকদিন, পেলাম অবশেষে। অকুস্থল কলেজ স্ট্রিট, চৈত্র সেলের বাজার। একটি দোকানের সামনে এক মাঝ বয়সী দম্পতি, স্বামীর হাতে অন্তত 1 ডজন ব্যাগ, স্ত্রীর হাতেও গোটা 6। মহিলা তখনও দোকানির সাথে দরদামে ব্যস্ত, আর ভদ্রলোক স্ত্রীর চোখ এড়িয়ে নিজের ওয়ালেটে উঁকি দিয়ে দেখছেন তার আর কতটা ব্যস্ত রয়েছে খরচ করার জন্য। ভদ্রলোকের সৌভাগ্য, সময়টা ছিল অনলাইন পেমেন্টের আবির্ভাবের আগে। দেখলাম, বোধগম্য হলো কবি কেন চৈত্র মাসেই কারো চোখে সর্বনাশ দেখেছিলেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে কলেজ স্ট্রিট বা হাতিবাগান বাজার তো খুব দূরে ছিল না, আর চিত্তুর তো একেবারে নাকের ডগায়। সব স্বামীকে বা প্রেমিককেই তো দেখতে হয়, তাই না? আচ্ছা, এবার একটু অন্য কথায় আসি। পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশে একটা প্রচলিত নাম আছে, চৈতা পাগল। এনারা নাকি বছরের বেশিরভাগ সময়ই ভালো থাকেন, তবে চৈত্র মাস এলে যখন গরম একটু বেশি পড়ে, তখন এনাদের পাগলামি শুরু হয়। আমার সাথে সেরকম কোনো চৈতা পাগলের সাক্ষাৎ হয়নি, তবে চৈত্র সেলের কোনো সন্ধ্যায় বাংলার কোনো বাজারে গেলে কোনো চৈতা পাগলের দেখা কি পাওয়া যাবে না? আমার তো মনে হয় পাওয়া যাবে, যাবেই। কোথাও পড়েছিলাম, একজন লিখেছেন, চৈত্র সেলের বাজার বাঙালির হুজুগের ভাটিখানা। বহুদিন চৈত্র মাসে কলকাতা বা বাংলায় যাওয়া হয়নি। শুনি শপিং মলের এন্ড অফ দ্য ইয়ার সেল আর অনলাইন শপিং এর অল দ্য ইয়ার রাউন্ড সেলের দাপটে চৈত্র সেলের হট্টগোলের অট্টরোল ইদানিং অনেকটাই ফিকে, জৌলুস বেশ ম্লান। কিন্তু এখন তো সেই রাম নেই, সেই অযোধ্যাও নেই, আর বলা যাবে না। শুনেছি অযোধ্যা গড়ে উঠছে নতুন চেহারায়, রামলাল্লাও ফিরেছেন নিজ ভূমে। তাই আশা তো করতেই পারি শপিং মল আর অনলাইন শপিং এর সাথে হাত ধরাধরি করে বেঁচে থাকবে বাঙালির হুজুগের ভাটিখানা, বাংলার চৈত্র সেল, আর যত চৈতা পাগলের দল। আমি শেষ করলাম। অসম্ভব সবাইকে ভালো, অনেক ধন্যবাদ। অপূর্ব অপূর্ব, মানে এত সুন্দর, এত ভালো একটা রম্য রচনা না, মানে সত্যি কথা। তবে ওই বিষাদের সুরটা বোধহয় আমাদের মনেও বাজে না, মানে যদিও গড়িয়াহাটের রাস্তায় তখন হাঁটতে গেলে মনে হয় যে কেন যে এখানে এরকম ভিড় হয়, কিন্তু যখন ভাবি ওই ভিড় নেই, তখন ওই আকাশের গায়ে টকটক গন্ধটা সীতানাথ বন্দর মতো আমরাও মিস করে যাই। ওটাই কলকাতার প্রাণ আসলে। তো আমরা আলোচনার একেবারে শেষে পৌঁছে গেছি, উপান্তে। নতুন আমি একটা বছরকে কথা বলি বর্ণালী, নিশ্চয়ই, তুমি হ্যাঁ বললে যে বিষাদাচ্ছন্ন হই, কিন্তু
সৌম্যদার যে শেষ কথাটা আমাদের মনে কিন্তু আশার সঞ্চার করলো। একদম যে আমি একদম অনলাইন মলের এর সঙ্গে এটাও যুক্ত হবে, আমি এটা অনেক আমাদের সময় ভাবি জানো এই যে অনলাইনে তো সারা বছর চলে কিন্তু ওর একটা আলাদা ওই পুজোর সময় আলাদা। হ্যাঁ 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 আর ওটা কত মানুষ ওখানে বসে এসে কি ভীষণ উৎসাহ নিয়ে তারা বিক্রি করেন একই নাইটি বছর বছর কেনা কিন্তু তাও হ্যাঁ, খুব মনজ্ঞ মননশীল এক আলোচনা হলো ইতিহাস থেকে বইপাড়া ঘুরে গড়িয়াহাটের চৈত্র সেল ঘুরে এলাম আর শুরু হলো জারুলের ফুলে ঢাকা রাস্তা দিয়ে শেষে আমি 4টে লাইন কবিতার বলে শেষ করি। তোমার সাথে হৃদয় আমার অভিন্ন হোক, ক্লান্তি কেশে পুড়তে পুড়তে ঋখাত সোনা, অনন্ত হোক অগণ্য হোক গভীর ব্যথা, প্রজ্বলিত আমার চিতায় অহুম সাহা। তোমার চেতন আমার ভিতর আলোকমালা, অস্পর্শিত তবুও তোমায় ছুঁয়েই থাকি। আমার সঙ্গে হৃদয় তোমার অভিন্ন হোক, শোক সখ্য দুই থাকুক আমার আলোক। এইভাবেই নতুন বছরকে আমরা বরণ করে নিই। এই বৈশাখ মাস কবিগুরুর জন্ম মাস এবং কাকতালীয়ভাবে পয়লা বৈশাখে তাকে জন্মদিন পালন করতে হতো যেহেতু 25শে বৈশাখ ছুটি পড়ে যেত। তো আমাদের পরবর্তী আড্ডা হোক আলোচনা হোক কবিতা হোক গল্প হোক হয়তো কবিকে স্মরণ করেই হবে। আজকের মতো আমরা এখানেই আমাদের নববর্ষের অনুষ্ঠান শেষ করছি। সকলকে ধন্যবাদ আর নমস্কার। খুব আনন্দ পেলাম। সবাইকে নমস্কার।